হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 21শে এপ্রিল 2022-এর দ্য হিন্দু এবং আনন্দবাজারে আসা সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশন করব, যেটা আগামী ইউপিএসসি প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এবং ইউপিএসসি মেন্স সমস্ত জায়গাতে অত্যন্ত উপযোগী হবে। গুরুত্বপূর্ণ যে নিউজগুলো রয়েছে প্রথমে দেখব। ক্লিয়ার অন নন পেমেন্ট অফ মনরেগাস ওয়েজেস ইন সুপ্রিম কোর্ট। মনরেগার ওয়েজ অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, এই স্কিমের আন্ডারে যারা কাজ করছেন তারা তাদের সময় মতো পারিশ্রমিকটা পাচ্ছেন না, সেজন্য সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয়েছে। বিষয়টা কি? বেশ কিছু ওয়ার্কার রয়েছেন, আমরা জানি, যেটাকে আমরা খুব সাধারণভাবে 100 দিনের কাজ বলে থাকি। সেই স্কিমের আন্ডারে দীর্ঘদিন সময় ধরে কিন্তু তারা সময় মতো তাদের পারিশ্রমিকটা পাচ্ছেন না, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট আর ফেসিং এ শর্টেজ অফ রুপিস 9,682 crore অ্যাজ অন নভেম্বর 26, 2021। নভেম্বর 26, 2021 অনুসারে 9,682 কোটি টাকা শর্টেজ রয়েছে এই ফান্ডে। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে মনরেগাতে। এটা একটা সোশ্যাল ইস্যু, এটাকে আমরা হাইলাইট করতে পারি যে অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে এমন জায়গাতে রয়েছে, সেখানে কিন্তু মনরেগার ওয়েজেসেও কিন্তু টান পড়েছে। তো এখানে আমাদের আর কি গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে, সেটা হচ্ছে মনরেগা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এটা পাস্ট হচ্ছে 2005-এ। 2005-এ এই আইনটা আসছে। এটা কিন্তু স্কিম, আইনটা আসে 2005-এ এবং 23 আগস্ট 2005 মনরেগা অ্যাক্ট আসছে এবং এই স্কিমটা শুরু হচ্ছে 2006। এখানে কিন্তু কোয়েশ্চেন বিভিন্ন ঘুরিয়ে দিয়ে কনফিউজড করা হতে পারে। তো অ্যাক্ট আসছে 2005-এ এবং স্কিমটা শুরু হচ্ছে 2006-এ 2 ফেব্রুয়ারিতে, এটা মনে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ন্যূনতম 100 ডে ওয়ার্ক কিন্তু প্রত্যেকে যারা এখানে রেজিস্টার্ড থাকবেন তারা প্রত্যেকে ন্যূনতম 100 দিনের কাজ অবশ্যই পাবেন। যদি না কাজ দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু তাদের পারিশ্রমিকটা অবশ্যই দিতে হবে, প্রোভাইড করতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা আনস্কিল্ড ওয়ার্কার রয়েছেন গ্রামাঞ্চলে তাদের জন্য এই স্কিমটা আনা হয়, যেটাকে আমরা 100 ডে ওয়ার্ক বলে থাকি। এবং এদের যে ওয়েজটা প্রোভাইড করা হয়, এটা প্রোভাইড করা হয় মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 অনুসারে। মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 অনুসারে এদের কিন্তু এই যে ওয়েজ দেওয়া হয় সেটা কিন্তু এই আইন অনুসারে দেওয়া হয়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। এটা স্টেটমেন্টে দেওয়া হবে যে 2005-এর আইনে এটা দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয় এটা মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 অনুসারে। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, 6 স্করপিয়ন টেক্স টু ওয়াটার। তো স্করপিয়ন ক্লাস সাবমেরিন প্রায় রেডি হয়ে গেছে, এটা পরের বছর চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা ডিফেন্স নিউজ, ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে। আইএনএস ভাগশির বিং লঞ্চড অ্যাট দ্য মাজাগাঁও ডকইয়ার্ড অন মন্ডে। আইএনএস ভাগশির টু বি ইন্ডাক্টেড নেক্সট ইয়ার। তো এখানে আইএনএস ভাগশির যেটা আগামী বছরে কিন্তু চলে আসবে, কমিশন হয়ে যাবে, তারই উদ্বোধনটা কিন্তু এখানে করা হয়েছে, সেই নিউজটা এখানে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ফ্রান্সের সাথে একটা ডিল হয়েছিল প্রজেক্ট 75 অনুসারে। প্রজেক্ট 75 কি? এটা ফ্রান্সের সাথে ভারতের একটা ডিফেন্স ডিল, যেখানে 6টি স্করপিয়ন ক্লাস সাবমেরিন প্রোভাইড করবে ফ্রান্স ভারতকে। সেই ডিলটা কিন্তু হয়েছিল $3.75 বিলিয়ন এই ডিলটা হয়েছিল 2005 সালে। 2005 সালের এই ডিল সরাসরি জিজ্ঞাসা করা হবে প্রজেক্ট 75 কিসের সাথে সংযুক্ত, বা কোন ডিফেন্স ডিলের সাথে সংযুক্ত, বা কোন দেশের সাথে এই ডিলটা করা হয়েছিল। তো সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে আমাদের মনে রাখতে হবে। এখানে দেয়া রয়েছে প্রত্যেকটা কি কি সাবমেরিন এখানে প্রোভাইড করা হয়েছে। 2005-এ আইএনএস কালভেরি কমিশন করা হয়েছিল।
ডিসেম্বরে 2017-তে আইএনএস খান্দেরি অলরেডি কমিশন হয়েছে, 2019-এ আইএনএস ভাগির, এবং নভেম্বর 2020-তে আইএনএস করঞ্জ, মার্চ 2021-এ আইএনএস ভেলা। এইগুলো কিন্তু অলরেডি 5টা স্করপিয়ন ক্লাস সাবমেরিন, কালভেরি, খান্দেরি, ভাগির, করঞ্জ এবং ভেলা, এই 5টা অলরেডি কমিশন হয়ে গেছে। ভাগশেরটা নেক্সট ইয়ারে কমিশন হবে। ফ্রান্সের সাথে ডিল ছিল, প্রজেক্ট 75 ডিল, এটা আমাদের মনে রাখতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ এই নিউজটা আমরা কভার করলাম। এখানে দেখবো আর কি নিউজ রয়েছে গুরুত্বপূর্ণ। মর্টালিটি ডাটা থেকে কিছু এখানে লেসনের কথা বলা হচ্ছে, জিসটা দেখব। The mortality data from state and city civil registration system paint a grim picture of a major increase in death across the country during the novel coronavirus pandemic. Very few of these additional deaths have been recorded as COVID-19 deaths. তো এটা আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছি দুদিন আগে। মর্টালিটি রেট কিন্তু বেড়ে গেছে। মর্টালিটি রেট বেড়েছে কোথায়, কোন জায়গাতে বেড়েছে? এখানে কিন্তু মূলত শিশু মৃত্যু এবং প্রসূতি মৃত্যু হার সেটা কিন্তু বেড়ে গিয়েছে, কারণ কোভিড-19-এর সময় কোভিডেতে বেশি গুরুত্ব দিতে গিয়ে আরও অন্যান্য যে মৃত্যুগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু লেস ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কম গুরুত্ব দেওয়া হয়েছে। তার ফলে এই শিশু মৃত্যু হার এবং প্রসূতি মৃত্যু হার কিন্তু বেড়ে গিয়েছে, যেটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন। তো এটা কিন্তু সারা বিশ্ব জুড়ে হয়েছে, এটা এখানে তুলে ধরা হয়েছে, এবং ভারতের ক্ষেত্রে তো বটেই, এটা আমরা অলরেডি আগে ডিসকাস করেছি। ইউজিসি রেগুলেশনটা নিয়েও বেশ কিছুদিন ধরে চর্চা চলছে, এটাও আমরা আগে দেখেছি যে ইউজিসি বলেছে 2টো ডিগ্রি একসাথে করা যাবে, এবং সেই কারণে ভারতের সাথে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির কোলাবোরেশন টাই আপ একটা চলছে, এটা কিন্তু এখানে আবারও তুলে ধরা হয়েছে। ক্লাইমেট নিয়ে আজকে অনেক কিছু বলা রয়েছে। ক্লাইমেট এমার্জেন্সি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা রয়েছে। ক্লাইমেট সম্পর্কে আমাদের প্রচুর ডেসক্রিপটিভ রাইটিং করতে হয় এবং প্রচুর প্রশ্ন আসে, তো এখানে আমরা দেখব সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। Since the mid-20th century, the global temperatures have increased significantly owing to human activity and proceeding at an unprecedented rate. According to data collected by NASA, activities such as burning of fossil fuel, livestock farming and deforestation among others have resulted in the warming earth, brought about widespread and rapid changes in the atmosphere. তো ব্যাপকভাবে এই যে মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের পরিবর্তন সেটা তুলে ধরা হচ্ছে, এবং এই যে তথ্যগুলো আমাদের এখান থেকে তুলতে হবে, এছাড়া আর কিছু এখানে নেই। কার্বন ডাইঅক্সাইড কীরকম বেড়েছে 2007 এর তুলনায় কত বেড়েছে? 380 ppm ছিল, বর্তমানে 22-এ এসে এটা হয়ে গেছে 417 পার্টস পার মিলিয়ন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের CO2-র পরিমাণ যে বাড়ছে, এর ফলাফলটা কি হবে? আমরা জানি CO2 সবথেকে গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাসের অর্ধেকের কাছাকাছি পরিমাণ CO2 দখল করে রেখেছে, এবং CO2 হচ্ছে হিট অ্যাবজর্বার। CO2 তাপমাত্রা শোষণ করতে পারে, তার ফলে যত বেশি CO2 বাড়বে তত বেশি কিন্তু বিশ্ব উষ্ণায়ন বাড়বে। তো এটা একটা ওয়ার্নিং। 417 পার্টস পার মিলিয়ন হয়ে গেছে অ্যাটমসফিয়ারিক CO2-র পরিমাণ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? গ্লোবাল টেম্পারেচারের যে রাইজ সেটা দেখতে পাচ্ছি, 0.85 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে 1880 থেকে এই 2020 পর্যন্ত এই সময়ে। এইটুকু আমরা হয়তো দেখে বোঝা সম্ভব নয় এটা কতটা বৃদ্ধি, কারণ এই বৃদ্ধির ফলে কিন্তু হিউজ পরিমাণ পরিবর্তন আসতে পারে। 1 ডিগ্রির কাছাকাছি বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তার ফলে কি হয়েছে এখানে দেখা যাচ্ছে, সমুদ্রে যে আইস সেটা কিন্তু গলে যাচ্ছে, 13% প্রতি 10 বছরে 13% হারে কমছে। কি হিউজ পরিমাণ কমছে! আগামী 5-6 দশকে এটা
50-60% ক্রস করে যাবে, সেটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তো এখানে পার ডিকেডে 13% কমছে, এই ইনফরমেশানটা আমরা এখান থেকে তুলে নেব। প্রতি 10 বছরে 13% করে আইস সমুদ্রের উপর যেটা রয়েছে, যেটাকে আমরা হিমশৈল বলে থাকি, যেটা আন্টার্কটিকা থেকে মূলত পাওয়া হয়, সেই জায়গাতে এটা কিন্তু গলে যাচ্ছে। গ্রিনল্যান্ড এবং আর্কটিক এরিয়াতে কি হচ্ছে? গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিক আইস শিট। গ্রিনল্যান্ড যেটা নর্থে রয়েছে কানাডার উত্তরে, আর আন্টার্কটিকাতে 152 বিলিয়ন মেট্রিক টন আইস কিন্তু গলে যাচ্ছে। এই ইনফরমেশানটা এখান থেকে কালেক্ট করতে হবে। সি লেভেল 1993 থেকে 2020 পর্যন্ত 102 মিলিমিটার কিন্তু বেড়ে গেছে সমুদ্রের জল। তো এখানে আজকে আরেকটা আর্টিকেল এসেছে, আরেকটা নিউজ এসেছে, সেটা দেখতে পাবো আমরা। সেখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে সি লেভেল রাইজ, এটা কিন্তু ভয়ঙ্কর। সমুদ্রের উপকূলবর্তী যে সমস্ত শহর রয়েছে, যে সমস্ত দেশ রয়েছে, তারা কিন্তু ডুববে। যে কারণে আমরা দেখেছি জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী নুসান্তারাতে শিফট করা হয়েছে এই সিঙ্কিংয়ের জন্য, ডুবে যাওয়ার জন্য। তো 102 মিটার নয়, 102 মিলিমিটার কিন্তু সি লেভেল অলরেডি রাইজ করে গেছে। ওশেন হিট যেটা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, যেটা কিন্তু শুধুমাত্র বরফ গলানো নয়, সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে এই ডেটাগুলো, এই তথ্যগুলো আমরা কিন্তু বিভিন্ন লেখাতে ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের সেই ডেসক্রিপটিভ রাইটিংটা অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠবে। এখানে খুব গুরুত্বপূর্ণ জেমস ওয়েব টেলিস্কোপের কথা বলা হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ আমরা জানি 2021-এর ডিসেম্বরে কিন্তু লঞ্চ করা হয়েছিল, যেটা হাবেল টেলিস্কোপকে কিন্তু রিপ্লেস করবে। খুব গুরুত্বপূর্ণ, হাবেল টেলিস্কোপকে এটা রিপ্লেস করবে। এটা নিয়ে অনেক কিছু ইনফরমেশান এখানে দেয়া রয়েছে। কত খরচ হয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করতে? $9.7 বিলিয়ন খরচ হয়েছিল। তো অনেক কিছু এখানে বলা রয়েছে, গুরুত্বপূর্ণ নয়। আমাদের এটা মনে রাখতে হবে, জেমস ওয়েব টেলিস্কোপ এটা কিন্তু হাবেল টেলিস্কোপের থেকেও আরও বেশি উন্নত, আরও বেশি শক্তিশালী, এবং সেটাকে কিন্তু রিপ্লেস করবে। এবং দীর্ঘ সময় ধরে এর উন্নত মানের যে ব্যবস্থা, সেটা কিন্তু আরও বেশি এক্সপ্লোর করতে মহাকাশকে সাহায্য করবে। 25শে ডিসেম্বর 2021-এ এটা লঞ্চ করা হয়েছিল, এবং এটা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, কানাডিয়ান স্পেস এজেন্সি এরা কিন্তু ইনভলভ ছিল। নাসা ছিল, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ছিল এবং কানাডিয়ান স্পেস এজেন্সি, এরা কিন্তু 3 জনের কোলাবোরেশনে হয়েছে। তো মনে রাখতে হবে প্রত্যেকটাই যে কোনো ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, শুধুমাত্র নাসা দিয়ে দেওয়া হতে পারে, সেটা ভুল হবে। তার সাথে ইউরোপিয়ান স্পেস এজেন্সি রয়েছে, কানাডিয়ান স্পেস এজেন্সি রয়েছে, এবং এর সাথে আবার রাশিয়া যোগ করে দেওয়া হতে পারে, সেটা হলেও ভুল হবে। তো বিভিন্ন রকম স্টেটমেন্ট তৈরি হতে পারে, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আচ্ছা, এখানে দিল্লি এমসিএ অ্যাক্ট ডিনিউটস দ্য স্পিরিট অফ ফেডারালিজম। দিল্লি এমসিএতে, মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া দিল্লিতে একটা নতুন অ্যাক্ট পাস হয়েছে, যেটা আমাদের ফেডারালিজমের ওপর একটা আঘাত হানতে পারে, এরকম অথর মনে করছেন। তো দিল্লি যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, সেটা আগে ডিভাইডেড ছিল বিভিন্ন এলাকাতে, সেটাকে এক জায়গায় করে নেওয়া হয়েছে এবং আরও কিছু পরিবর্তন করা হয়েছে। তো আমাদের এখান থেকে যে বিষয়টা মূলত মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, এই বিষয়টা আমাদের পলিটিতে একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এবং এখান থেকে বেশ কিছু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। ভারতে ফার্স্ট মিউনিসিপ্যালিটি হচ্ছে মাদ্রাজ মিউনিসিপ্যালিটি। এটা হয়েছিল কবে, তৈরি হয়েছিল কবে? 1688-তে, দীর্ঘ সময় পূর্বে। মাদ্রাজ হচ্ছে ফার্স্ট মিউনিসিপ্যালিটি ইন ইন্ডিয়া। এরপরে আসে বম্বে এবং ক্যালকাটা মিউনিসিপ্যালিটি, সেটা আসে অনেক পরে 1726-এ। 1888-তে, দীর্ঘ সময় পূর্বে। তো চলছে সেই সময় মাদ্রাজ
মিউনিসিপ্যালিটি ছিল এবং তারপরে 1726-এ বোম্বাই কলকাতা আসে। আচ্ছা, আর কি মনে রাখতে হবে মিউনিসিপ্যালিটি থেকে? 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992-তে পার্ট 9A অ্যাড করা হয়। এই বিষয়টা পার্ট 9A অ্যাড করা হয় এবং শিডিউল অ্যাড করা হয়, একটা নতুন 12 শিডিউল অ্যাড করা হয়। মিউনিসিপ্যালিটির কথা যেখানে লেখা রয়েছে পার্ট 9A অ্যাড করা হচ্ছে এবং আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত এই অংশটা কিন্তু এই আর্টিকেলগুলো অ্যাড করা হচ্ছে মিউনিসিপ্যালিটি সম্পর্কে। তো এটাকে কনস্টিটিউশনালাইজ করা হচ্ছে, সংবিধান স্বীকৃত করা হচ্ছে অনেক পরে 74তম সংবিধান সংশোধন 1992 এবং পার্ট 9A 12 শিডিউল এটা রয়েছে আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই জায়গা থেকে। এরপর একটা আর্টিকেল এসছে, আনফাউন্ডেড apprehensions about this act. Criminal Procedure Identification Act data collection does not seem disproportionate with the act's objective. তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা নতুন আইন পাস হয়েছে, ক্রিমিনাল প্রসিডিওর বিল 2022। ক্রিমিনাল প্রসিডিওর বিল 2022 এটা কিন্তু অ্যাক্টে পরিণত হয়েছে, কারণ অলরেডি 18 এপ্রিল প্রেসিডেন্ট এখানে সাইন করে দিয়েছেন। প্রেসিডেন্ট সাইন করার অর্থ এটা অ্যাক্ট হয়ে যাওয়া। এখানে কি কনসার্ন দেখানো হয়েছে, কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে? এখানে আমরা জানি আর্টিকেল 21 মানবাধিকারের বিষয়টা তুলে ধরে। তো এখানে যে কোনো ধরনের স্যাম্পল সংগ্রহ করা যাবে পরবর্তীকালে আইডেন্টিফিকেশানের জন্য। যাকে কিনা অ্যারেস্ট করা হচ্ছে তার থেকে বিভিন্ন রকম তার নানান রকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন কালেকশন করা যাবে। তো সেই বিষয়টা কিন্তু এখানে মান্যতা দেওয়া হয়েছে এই আইনে। তো সেটা একটা মানবাধিকারের উল্লঙ্ঘন বলে মনে করা হচ্ছে, এখানে অথর সেটা নিয়ে বলেছেন। তো এই বিষয়ে আমাদের মূল যে অংশটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর এবং আইপিসি এবং সিআরপিসি, ইন্ডিয়ান পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড। পেনাল কোডে কী বিষয় রয়েছে এবং ক্রিমিনাল প্রসিডিওর কোডে কী বিষয় রয়েছে? ইন্ডিয়ান পেনাল কোড হচ্ছে কারা অপরাধী সেটা কিভাবে চিহ্নিত করব, কোন কোন বিষয়গুলোকে অপরাধ বলে গণ্য করা হবে সেটা রয়েছে আইপিসিতে, এবং সিআরপিসিতে রয়েছে যাকে ক্রিমিনাল বলে সাব্যস্ত করা হচ্ছে আইপিসির ধারাতে তার প্রসিডিংটা কিভাবে চলবে, তাকে কিভাবে শাস্তি প্রদান করা হবে সেটা রয়েছে সিআরপিসিতে। তো আইপিসি এবং সিআরপিসির এই তফাৎটা মনে রাখতে হবে। এবং আইপিসি কবে আসে? খুব গুরুত্বপূর্ণ, এটা বহু পুরাতন। এটা এসেছিল 1860-এ এটা তৈরি হয়ে আসে এবং 1862-তে এটা বলবৎ করা হয়। তো 1860-এর একটা আইন এখনও পর্যন্ত কিন্তু এটা চলছে আইপিসি। এটা কিভাবে তৈরি হয়েছিল সেটা একটু মনে রাখা প্রয়োজন। 1833-এ আমরা জানি একটা চার্টার অ্যাক্ট এসেছিল, উইলিয়াম বেন্টিকের সময় চার্টার অ্যাক্ট এসেছিল। তো এই চার্টার অ্যাক্টে একটা ল কমিশন তৈরি করার কথা বলা হয়, যেটা 1834-এ এই ল কমিশনটা তৈরি হয়েছিল। এর চেয়ারম্যান কে ছিলেন? এর চেয়ারম্যান ছিলেন টি.বি. মেকলে ল কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো আমাদের যদি জিজ্ঞাসা করা হয় ভারতে ফার্স্ট ল কমিশন কবে এসেছিল, সেটা হচ্ছে 1834-এ ফার্স্ট ল কমিশন এসেছিল। তো মেকলে এখানে এর চেয়ারম্যান হলেন এবং তারপরেই শুরু হলো এই ক্রিমিনাল প্রসিডিওরটাকে তৈরি করা, এবং এটা তৈরি হয়ে আসছে 1860-এ এটা তৈরি হয়েছিল, 62-তে বলবৎ হয়েছিল। তো সেই আইপিসি যদিও বেশ কিছু জিনিস অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিন্তু তবুও মূল সেই বিষয়টাই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। সিআরপিসি কবে তৈরি করা হচ্ছে? সিআরপিসি তৈরি করা হচ্ছে 1973-এ শুরু হচ্ছে এবং 1974-এ এটা বলবৎ হচ্ছে। এবং সিআরপিসি 565টা সেকশন রয়েছে, 46টা চ্যাপ্টার রয়েছে এবং 5টা শিডিউল রয়েছে। 565টা সেকশন রয়েছে,
46টা চ্যাপ্টার রয়েছে, 5টা শিডিউল রয়েছে সিআরপিসি। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আইপিসি এবং সিআরপিসি থেকে আমাদের মনে রাখতে হচ্ছে। এখানে যে অংশটা বলা হয়েছে এটা গতকাল আমরা আলোচনা করেছি, আনন্দবাজার এসেছিল যে আইএমএফ কিন্তু গ্রোথ ফোরকাস্ট এটা যথেষ্ট পরিমাণ কমিয়ে দিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, বিল্ডিংস ক্যান বি কনস্ট্রাক্টেড ইন মার্স উইথ স্পেস ব্রিক্স। মঙ্গল গ্রহে বিল্ডিং তৈরি করা সম্ভব, বিল্ডিং স্ট্রাকচার তৈরি করা সম্ভব এবং স্পেস ব্রিক্স থেকে। এখানে প্রাপ্ত স্পেস ব্রিক্স, এখানে চিত্র দেওয়া রয়েছে স্পেস ব্রিক্সের কীরকম হতে পারে, এই ধরনের ইট যেটা দিয়ে কনস্ট্রাকশন করা হবে সেটা ছবি দেওয়া রয়েছে। তো এর সাহায্যে বিল্ডিং তৈরি করা সম্ভব। এটা কারা রিসার্চ করছেন, কারা পাবলিশ করছেন? স্পেস রিসার্চ অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ইসরো এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc, এরা কিন্তু গবেষণা করে এটা বের করছেন। স্পেস ব্রিক্স কনস্ট্রাক্টেড বিল্ডিং লাইক স্ট্রাকচার অন মার্স দ্যাট কুড ফেসিলিটেট হিউম্যান সেটেলমেন্ট অন দ্য রেড প্ল্যানেট। ভবিষ্যতে মঙ্গল গ্রহে কিন্তু এখানে মানুষ বসতি স্থাপন করতে পারে এর মাধ্যমে, এটা বলা হচ্ছে। এর কীভাবে তৈরি হবে? The term first made the study by mixing Martian soil with guar gum, a bacterium called Sporosarcina posteriorly, ইউরিয়া অ্যান্ড নিকেল ক্লোরাইড, এইগুলো মিশ্রণের মাধ্যমে এবং এই ব্যাকটেরিয়াটা মিশ্রণের মাধ্যমে এই ইটটা তৈরি করা হবে। তো গুরুত্বপূর্ণ নিউজ, এবং এটা কিন্তু করছে ইসরো এবং IISc। তো গুরুত্বপূর্ণ বিষয়, মার্স এবং ইসরো সম্পর্কে কয়েকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। মার্স হচ্ছে সূর্য থেকে পরপর যে প্ল্যানেটগুলো রয়েছে তার চতুর্থ প্ল্যানেট। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, পৃথিবীর পরবর্তী চতুর্থ প্ল্যানেট হচ্ছে মার্স। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, মার্সের যে রোটেশন সেটা কিন্তু পৃথিবীর প্রায় সমান। পৃথিবীতে 23.9 আওয়ার এবং মার্সের যে অরবিটাল টাইম সেটা কিন্তু 24.6 আওয়ার। এবং মার্সকে রেড প্ল্যানেট বলা হয়, লাল গ্রহ বলা হয়, এবং অক্সিডেশনের কারণে এর কালারটা লাল হয়ে গেছে। অলিম্পাস মন্স হচ্ছে সমস্ত সোলার সিস্টেমের সবচেয়ে বড় ভলক্যানিক পর্বত, সবচেয়ে বড় পর্বত, খুব গুরুত্বপূর্ণ, প্রায় 10,000 মিটারেরও অনেক বেশি, লার্জেস্ট ভলক্যানো। এবং এর দুটো উপগ্রহ রয়েছে মার্সের, মঙ্গলে দুটো উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ফোবস, একটা হচ্ছে ডিমস। ইসরো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? এস সোমনাথ, HP সোমনাথ হচ্ছেন বর্তমানে ইসরোর চেয়ারম্যান। ইসরো প্রতিষ্ঠা হচ্ছে কবে? 15 আগস্ট 1969। হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে, এবং এর যে লঞ্চিং স্টেশন সেটা হচ্ছে থুম্বা রকেট লঞ্চিং স্টেশন কেরালাতে রয়েছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে অন্ধ্রপ্রদেশে, এবং একটা নির্মাণ কাজ চলছে তামিলনাড়ুতে, কুলেশেখারাপাতম। তো এইগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমাদের মনে রাখতে হচ্ছে। সি মে ইনুন্ডেট মেনি সিটিজ বাই 2050। 2050 নাগাদ সমুদ্রের নিচে অনেক শহর তলিয়ে যেতে পারে। তার মধ্যে কি কি রয়েছে? এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, কেরালার একটা গ্রাম কোচির কাছে, সেখানে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে সমুদ্রের জল। RMSI একটা ইনস্টিটিউট, IT কনসাল্টিং ফার্ম নয়ডাতে রয়েছে, তারা কি বলছে? 2050 নাগাদ বহু শহর কিন্তু সমুদ্রের নিচে চলে যাবে, সমুদ্রের জলের নিচে চলে যাবে। খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু ইনফরমেশন বলা রয়েছে। IPCC assessment report indicate that India's sea level will rise significantly by 2050. Sea level rise in the North Indian Ocean
occurs a rate of 1.06 to 1.75 millimeter per year from 1874 to 2004 has accelerated to 3.3 millimeter per year in the past 2.5 decades. তো এখানে প্রত্যেক বছর 3.3 মিলিমিটার প্রত্যেক বছর কিন্তু বাড়ছে, যেটা হিউজ একটা রাইজ, জলের উচ্চতা বাড়ছে। তো এর ফলে যে সমস্ত কোস্টাল সিটিগুলো রয়েছে যেমন মুম্বাই, চেন্নাই, আরও যে সমস্ত শহরগুলো রয়েছে এগুলো কিন্তু খুব দ্রুত, ইভেন কলকাতাও কিন্তু বিপদমুক্ত নয়, পরবর্তীকালে এরা কিন্তু খুব অল্পেতেই 2050 নাগাদ ডুবে যেতে পারে। তো এটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, কনওয়ার সিং জয়ন্তী অ্যাজ আ গ্র্যান্ড ইভেন্ট। কনওয়ার সিং আমরা জানি সিপাহী বিদ্রোহের সময় বিহারে কনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন। তো তার জন্মজয়ন্তী আমাদের স্বাধীনতা 75 বছর উপলক্ষে পালন করা হবে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। কনওয়ার সিং সিপাহী বিদ্রোহ, 1857 সিপাহী বিদ্রোহের নায়ক ছিলেন উনি, চিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো সিপাহী বিদ্রোহ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন জিজ্ঞাসা করা হয়। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন, আর ছিলেন বাখাত খান। কানপুরে ছিলেন নানা সাহেব তাতিয়া টোপি। বেরেলিতে ছিলেন খান বাহাদুর, বেরেলিতে খান বাহাদুর। লখনৌতে হজরত মহল, বেগম হজরত মহল লখনৌতে। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। বিহারে জগদীশপুরে কনওয়ার সিং, যার কথা এখানে বলা হচ্ছে। ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ। এলাহাবাদে লিয়াকত আলী। মথুরাতে দেবী সিং এবং কদম সিং। তো এগুলো মনে রাখতে হচ্ছে। এবং এটা শুরু হয়েছিল 29শে মার্চ 1857। ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে প্রথম এই বিদ্রোহটা সূচনা করেছিলেন 29 মার্চ 1857। মূল বিদ্রোহটা শুরু হয় 10ই মে 1857। মিরাটে যখন থেকে বিদ্রোহটা শুরু হয়, মূলত এই তারিখটাকে অনেক সময় ধরা হয় 10 মে 1857। তো সিপাহী বিদ্রোহ সূত্রপাতটা এরকমভাবে হয়েছিল। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর সহ, কানপুরে নানা সাহেব তাতিয়া টোপি, বেরেলিতে খান বাহাদুর, লখনৌতে বেগম হজরত মহল, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, জগদীশপুরে কনওয়ার সিং অমর সিং, বিহারের জগদীশপুরে, ফৈজাবাদ মৌলভী আহমদুল্লাহ, এলাহাবাদে লিয়াকত আলী এবং দেবী সিং কদম সিং ছিলেন মথুরাতে। তো এখানে এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হচ্ছে। তো এখানে দ্য হিন্দুতে আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো এসেছে এখানে আমরা আলোচনা করলাম। এরপর চলে যাব আনন্দবাজারে গুরুত্বপূর্ণ নিউজে। নিধি সংস্থা, নিধি নিধিটা কি? এনবিএফসি, ওয়ান টাইপ অফ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, এদের কাজ কি? এরা হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয়, ছোট ঋণ দেয়, ছোট বিভিন্ন যে ঋণ সেগুলো এরা প্রোভাইড করে থাকে। বিভিন্ন ছোট ব্যবসায়ী যারা, তাদেরকে ঋণ প্রোভাইড করে থাকে নিধি সংস্থা। এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের যারা সদস্য থাকে, নিধির সদস্য যারা থাকে তাদেরই কিন্তু ঋণ দেয়, বাইরের কাউকে ঋণ দেয় না। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু প্রতারণা বাড়ছে, প্রতারণা বাড়ছে এই কারণে, এখানে এই নিউজটা এসেছে এই কারণে প্রতারণা বাড়ছে। তো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে হবে। এনবিএফসি এরা, এখানে কোম্পানি বলাই রয়েছে, এর এক ধরনের কোম্পানি। কোম্পানি অ্যাক্ট 1956-এর আন্ডারে এরা রেজিস্ট্রিকৃত থাকেন, অথবা 2013 কোম্পানি অ্যাক্ট 2013 অথবা 1956 এর আন্ডারে এরা রেজিস্ট্রেশনকৃত থাকেন। এরা ব্যাংকিং কার্যকলাপ সরাসরি করেন না, কিন্তু মূলত এটা ঋণ দিয়ে থাকেন ক্ষুদ্র সংস্থাকে। ঋণ নিধির বিষয়টা, ক্ষুদ্র সংস্থাকে ঋণ দেওয়ার বিষয়টা আমরা জানি। বহু এনবিএফসি রয়েছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি অনেক রয়েছে, ছোট বড় বিভিন্ন সংস্থাকে তারা ঋণ দিয়ে থাকে।
কিন্তু পার্টিকুলারলি নিধি ওয়ান টাইপ অফ এনবিএফসি, তারা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে এবং নিজেদের সদস্যদের বাইরে কাউকে ঋণ দেয় না। এই বিষয়গুলো এখান থেকে মনে রাখলেই চলবে। এখানে মূল নিউজে এই ধরনের চিট ফান্ড বা এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আসে, অর্থ আত্মসাতের বিষয়টা থাকে, তো সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়, মূল বেসিকটা আমরা জেনে নিলাম। 5G স্পেকট্রাম নিলাম কিন্তু শুরু হবে এই অর্থবর্ষেই শুরু হবে, সেটা নিয়ে এখানে বলা রয়েছে। 5G স্পেকট্রাম নিলাম কিন্তু শুরু হবে। আয়ুষ ভিসা, এটা এই নিউজটা দ্য হিন্দুতেও ছিল। আয়ুষ ভিসা দেয়া হবে, অর্থাৎ আয়ুষ শিক্ষার জন্য PM অ্যানাউন্সেস ভিসাস ফর আয়ুষ থেরাপি। আয়ুষে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই শিক্ষার জন্য বিদেশিরা যদি ভারতে আসতে চায় তার জন্য কিন্তু ভিসা দেয়া হবে। আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এইগুলো মিলিয়ে আয়ুষ। তো গুজরাটে গান্ধীনগরে প্রধানমন্ত্রী গুজরাট সফরে আছেন, সেটা উনি এখানে ঘোষণা করছেন। হেল ইন ইন্ডিয়া, সুস্থ হন নামে একটা প্রকল্প আসছে। আমরা এর আগে দেখেছি গুজরাটের জামনগরে, যেখানে কিন্তু সংস্থা তৈরি হচ্ছে, আন্তর্জাতিক সংস্থা তৈরি হচ্ছে, এবং সেই বিষয় সংক্রান্তই এই নিউজটা এখানে বলা রয়েছে। তো আয়ুষ ভিসা দেয়া হবে, এটা কিন্তু ঘোষণা করছে। এটা আমরা নিউজটা অলরেডি ডিসকাস করেছি। স্করপিয়ন ক্লাস নতুন সাবমেরিন আসছে। আচ্ছা, গতকাল শিল্প সম্মেলন হয়ে গেছে, সেখানে কিছু জিস্ট আমরা দেখে নিতে হবে। গৌতম আদানি 10 বছরে 10,000 কোটি টাকা বিনিয়োগ করবেন এরকম বলেছেন। বন্দর, ওয়্যারহাউস, লজিস্টিক্স, ডেটা সেন্টার, সমুদ্রের নিচে কেবল পরিকাঠামো, ডিজিটাল উদ্ভাবন কেন্দ্র, এগুলো এবং 25,000 কর্মসংস্থান এখানে হবে বলে মনে করা হচ্ছে। তো গৌতম আদানি বিনিয়োগ করবেন। পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণার জন্য। সজ্জন জিন্দাল লগ্নির অঙ্ক উনি বলেননি, উনি বিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা বলেছেন। ঋষাদ প্রেমজি, উইপ্রো দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে। নিরঞ্জন হিরানন্দানি ডেটা সেন্টার তৈরি করবেন এরকম উনি বলেছেন। 12 লক্ষ কোটি টাকার বেশি এখানে প্রস্তাবিত লগ্নি রয়েছে। গত 5 বছরে 5 সংস্করণে যেগুলো এসেছিল সেই সংক্রান্ত বিষয়কে একটা ডেটা দেওয়া রয়েছে। তো শিল্প সম্মেলন সম্পর্কে আমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ে এগুলো উল্লেখ করতে পারি যে ভবিষ্যতে শিল্প এই ধরনের এই বিষয়গুলো কিন্তু আসছে বা এগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা আমরা উল্লেখ করতে পারি। তো এর সাথে সাথে আজকের দ্য হিন্দু এবং আনন্দবাজার নিউজ ডিসকাশন এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।